3D রিজিড বডি কাইনেম্যাটিক্সের জগতে আপনাদের স্বাগতম। আজ আমরা 3D রোটেশন বা ঘূর্ণনের একটা খুব অদ্ভুত আর প্রায়ই বেশ খুলিয়ে দেওয়া একটা প্যারাডক্সের সমাধান খুঁজব। তো চলুন এই ঘোর প্যাচের ভেতরেই ডুব দেওয়া যাক। শুরুতেই একটা সহজ প্রশ্ন, তাই না? 3D জগতে কোনো কিছু ঘোরানোর সময় তার ক্রম বা অর্ডারটা এত গুরুত্বপূর্ণ কেন? মানে আমরা তো জানি 2 আর 3 যোগ করলে যা হয়, 3 আর 2 যোগ করলেও তাই হয়। কিন্তু ঘোরানোর বেলাতেও কি নিয়মটা একই? আচ্ছা, এ পুরো আলোচনা জুড়ে আমরা কিন্তু এই রহস্যটারই সমাধান খুঁজব। তো চলুন আমাদের প্রথম পর্বে দেখা যাক কিভাবে এই ঘোরানোর অর্ডার বা ক্রম বদলে দিলে একদম অবাক করা একটা রেজাল্ট চলে আসে। এই দেখুন, এখানেই আমাদের ধাঁধাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। বাম দিকের ছবিটায় খেয়াল করুন, বস্তিটাকে প্রথমে এক্স অ্যাক্সিসের চারপাশে 90 ডিগ্রি ঘোরানো হলো, তারপর ওয়াই অ্যাক্সিসের চারপাশে। আর ডান দিকের ছবিটায় ঠিক তার উল্টোটা করা হয়েছে, মানে আগে ওয়াই অ্যাক্সিস তারপর এক্স অ্যাক্সিস। আর ফলাফল দেখুন, বস্তুটার ফাইনাল পজিশন দুটো ক্ষেত্রে কিন্তু একদম আলাদা। আর এটাই হলো আমাদের প্যারাডক্সের একেবারে মূল জায়গাটা। তার মানে এখান থেকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি, আর সেটা হলো এই যে বড় মাপের রোটেশনগুলো, এগুলো কিন্তু সাধারণ ভেক্টরের নিয়ম মেনে চলে না। গাণিতিক ভাষায় যদি বলি তাহলে বলতে হয় এরা কমিউটেটিভ না। সোজা বাংলায় এদের অর্ডার বা ক্রম যদি উল্টে দেওয়া হয় তাহলে রেজাল্টও পুরোপুরি পাল্টে যায়। আচ্ছা, এই ধাঁধার সমাধান করতে হলে আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। মানে এই বড় বড় রোটেশনের চিন্তা থেকে বেরিয়ে এসে চলুন একদম ক্ষুদ্র, মানে ইনফিনিটেসিমালি স্মল রোটেশনের কথা ভাবা যাক। দেখা যাক ওখানে কোনো সূত্র লুকিয়ে আছে কিনা। আর এই ছবিটাতেই কিন্তু আমাদের সমাধানের প্রথম সূত্রটা লুকিয়ে আছে। দেখুন, যখন রোটেশনগুলো খুবই ছোট হয়, যেমন d1 আর d2, তখন এদের কারণে যে সরণ বা ডিসপ্লেসমেন্ট হয় সেগুলোকে একদম সরাসরি ভেক্টরের মতো যোগ করে ফেলা যায়। তখন আর অর্ডারের কোনো ব্যাপারই থাকে না। মানে d1 আর d2 এর মোট এফেক্ট যা হবে, d2 আর dর এফেক্টও ঠিক তাই হবে। ব্যাপারটা এই কোটেশনটাতে খুব সুন্দরভাবে বলা আছে, ইনফিনিটেসিমাল রোটেশনস ডু ওবে দ্য প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। অর্থাৎ খুবই ছোট ঘূর্ণনগুলো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র মেনে চলে। আর এটাই আমাদের প্যারাডক্স সমাধানের মূল চাবিকাঠি। তো এবার সময় হয়েছে আমাদের এই গল্পের আসল হিরোর সাথে পরিচিত হওয়ার। এমন একটা কনসেপ্ট যা 3D রোটেশনের সব জটিলতাকে একদম সহজ করে দেবে। আর সে হল অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে আমরা ওমেগা দিয়ে লিখি, সেটা আসলে কি? সহজ কথায় এটা হলো সময়ের সাথে সাথে অ্যাঙ্গুলার পজিশন বা কৌণিক অবস্থানের পরিবর্তনের হার। মানে একটা বস্তু কোনো একটা মুহূর্তে একটা অ্যাক্সিসের চারপাশে ঠিক কতটা দ্রুত ঘুরছে সেটাই বলে দেয় এই অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর খেয়াল করে দেখুন, এর সংজ্ঞাতেই কিন্তু d θ/dt আছে। মানে সেই যে ইনফিনিটেসিমালি স্মল রোটেশন, তার সাথে এর সরাসরি যোগসূত্র রয়েছে। আর ঠিক এখানেই আসে আমাদের সেই ইউরেকা মোমেন্ট। যেহেতু অ্যাঙ্গুলার ভেলোসিটি তৈরি হয়েছে ওই ইনফিনিটেসিমালি স্মল রোটেশনের উপর ভিত্তি করে, তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিজেই একটা সত্যিকারের ভেক্টর। ভাবা যায়? যদিও বড়সড় রোটেশনগুলো ভেক্টর না, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা একদম সাধারণ ভেক্টরের মতোই যোগ বিয়োগ সবকিছু করতে পারি। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে যে ভেক্টর হিসেবে ধরা যায়, তাতে আসল সুবিধাটা কি? চলুন সেটা এবার দেখা যাক। বাস্তবে এর প্রয়োগটা কিন্তু দারুণ। ধরুন এই ডিস্কটার মতো কোনো একটা বস্তু একই সাথে ক্লোজার অ্যাক্সেসে ঘুরছে। এর মোট অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করাটা তো বেশ কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু যেহেতু ওমেগা একটা ভেক্টর, তাই আমাদের কিচ্ছু করতে হবে না। আমরা শুধু প্রত্যেকটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ওমেগা1, ওমেগা2 আর ওমেগা3কে সাধারণ ভেক্টরের মতো যোগ করে দেব, আর পেয়ে যাব টোটাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা-টি। ব্যাপারটা আসলেই এতটা সহজ। এবার আসে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা কৌণিক ত্বরণের কথায়। এটা আর কিছুই না, অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেক্টরের পরিবর্তনের হার। এই ছবিটার দিকে তাকালে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, হাবের যে রোটেশনটা মানে ওমেগা, সেটা চাকার স্পিন ভেক্টর ওমেগা এর দিকটা ক্রমাগত বদলে দিচ্ছে। আর এর ফলেই তৈরি হচ্ছে একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, যেটাকে আমরা ওমেগা বলছি। আর এর মানটা হলো ওমেগা আর ওমেগার ক্রস প্রোডাক্ট। এটা কিন্তু দারুণভাবে দেখিয়ে দেয় যে কিভাবে একটা রোটেশন আরেকটা রোটেশনকে প্রভাবিত করতে পারে। এতক্ষণ তো অনেক গণিত নিয়ে কথা হলো,
এবার চলুন এই পুরো ব্যাপারটাকে আরও সহজে বোঝার জন্য কয়েকটা দারুণ ভিজুয়াল কনসেপ্ট দেখি যা আমাদের 3D মোশনকে মনে মনে কল্পনা করতে অনেক সাহায্য করবে। প্রথমেই আসি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেস অব রোটেশনের ধারণায়। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা সহজ। এটা হলো এমন একটা কাল্পনিক লাইন যার উপর থাকা সব পয়েন্টের ভেলোসিটি ওই নির্দিষ্ট মুহূর্তে শূন্য। মানে বস্তুটা ওই মুহূর্তের জন্য ঠিক ওই অ্যাক্সিসটার চারপাশে ঘুরছে বলে ধরে নেওয়া যায়। আর এই ছবিতে দেখুন টোটাল ওমেগা ভেক্টরটা কিন্তু ঠিক ওই অ্যাক্সিস বরাবরই পয়েন্ট করছে। এবার আমরা দুটো খুব মজার কনসেপ্টের সাথে পরিচিত হব, স্পেস কোণ আর বডি কোণ। স্পেস কোণটা কি? এটা হলো স্থির দর্শকের চোখে ওই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অব রোটেশন যে পথটা তৈরি করে সেটা। আর বডি কোণ হল ঘুরন্ত বস্তুটার নিজের সাপেক্ষে ওই একই অ্যাক্সিসের চলার পথ। আর এই ছবিটা এটা যেন পুরো গল্পটাকে এক জায়গায় নিয়ে আসে। যে কোনো জটিল 3D মোশনকে আমরা এভাবে কল্পনা করতে পারি যেন একটা কোণ, মানে আমাদের বডি কোণটা, আরেকটা স্থির কোণ বা স্পেস কোণের ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আর ঠিক যে লাইন বরাবর দুটো কোণ একে অপরকে স্পর্শ করছে সেটাই হলো আমাদের ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন। ভাবুন একবার, সমস্ত জটিল গণিতকে এত সুন্দর আর সহজ একটা মডেল দিয়ে বোঝা সম্ভব। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি, বড় মাপের রোটেশন ভেক্টর নয়, তাই তার অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু খুবই ছোট রোটেশনগুলো একদম ভেক্টরের মতোই আচরণ করে। আর এই ধর্মটাই অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগাকে একটা দারুণ শক্তিশালী টুলে পরিণত করেছে। আর সবশেষে আমরা দেখলাম কিভাবে বডি কোণ আর স্পেস কোণের সাহায্যে সবচেয়ে জটিল 3D মোশনকেও খুব সহজে কল্পনা করা যায়। তো আমরা এখন এই ধরনের গতিকে বর্ণনা করতে পারি, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। আমরা কি এই গতির ভবিষ্যৎবাণী করতে পারি? এটাকে নিয়ন্ত্রণ করতে পারি? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের জন্য ডাইনামিক্স বা গতিবিদ্যার এক সম্পূর্ণ নতুন জগতের দরজা খুলে দেয়।